লেকচার 4 ট্রান্সলেশন বাংলা ইংলিশ। কেমন আছেন সবাই? একটু কমেন্ট করে জানাবেন তো কেমন আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। পানি বোতল দাও তো নতুন ওইখান থেকে। কমেন্ট করে একটু জানাবেন কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ার করে জানাবেন অবশ্যই। আনমিউট করা আছে না? একটু দেখেন তো দেখি, কেউ তো কমেন্ট টমেন্ট করছে না। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে জানাবেন, কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা ক্লাসে চলে যেতে পারবো। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ফাতেমা আক্তার ক্লাস করছেন? জি স্যার, শুনতেও পাচ্ছি। একটু জানাবেন হচ্ছে গত দিন আমরা কোথায় ছিলাম। গতদিন আমরা কোথায় ছিলাম একটু আপনারা একটু জানাবেন, কোথায় শেষ করেছিলাম আপনাদের ক্লাস। কেউ কি ক্লাস করেছেন এর ভিতরে? এক্সাম্পল 6 নম্বর পর্যন্ত শেষ হয়েছে। এক্সাম্পল 6 এ কি ছিল বলেন তো দেখি। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যে ন্যায্য মূল্য পান না। রিটেন ক্লাস, ন্যায্য মূল্য পান না, তাই না? জি। আচ্ছা, তাহলে এটা আমাদের রিটেনের আজকে হলো আমাদের ক্লাস 4 লেকচার 4। লেকচার 4-এ আমাদের টপিক হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন 2 এর ক্লাস হচ্ছে আমাদের আজকে। তাহলে আগের ক্লাসে গিয়ে আমরা উদাহরণ 1 থেকে 6 এর মধ্যে শেষ করেছিলাম। উদাহরণ 1 থেকে 6 এর ভিতরে শেষ করেছিলাম। আশা করি ব্যাপারগুলো আপনারা জানেন, বুঝেন এবং সবকিছু বাসায় প্র্যাকটিসও করেন। আমরা যখন ট্রান্সলেশন করি বাংলা টু ইংলিশে আমাদের 3টি ক্লাস থাকে। আমাদের রিটেনের ক্লাস হচ্ছে 3টি, লেকচার 3, লেকচার 4 এবং লেকচার 5। এই 3টি ক্লাসে আমরা B2E পড়ি। B2E আমাদের টপিক হচ্ছে এটা, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। এটা আমাদের লেকচার 3, 4, 5-এ এবং লেকচার 1 এবং 2 এই দুটি ক্লাসে আমরা পড়াশোনা করেছিলাম। আমাদের টপিক ছিল কমন মিস্টেকস ইন ইংলিশ। কমন মিস্টেকস নিয়ে আমাদের 2টি ক্লাস ছিল। কমন মিস্টেকস, যদিও আমাদের কমন মিস্টেকস থেকে সচরাচর ডিরেক্টলি কোনো কোশ্চেন আমাদের বিসিএস রিটেন পরীক্ষায় আসে না, আসবেও না। তবে আমরা যখন রিটেন লিখতে যাই, আমরা যখন ফ্রি হ্যান্ড লিখতে যাই, আমরা যখন প্যারাগ্রাফ লিখতে যাব, এসে লিখতে যাব, যখন লেটার লিখতে যাব, তখন পুরো গ্রামারের যে কলা কৌশলগুলো সবই কিন্তু কমন মিস্টেক যা আছে সবই কিন্তু আমাদের লেখার মধ্যে রিফ্লেক্ট করবে সবকিছুই। সেজন্য কমন মিস্টেকস নামে একটা বই মার্কেটে কিনতে পাওয়া যায়। কমন মিস্টেকস বাই টিজে ফিটি কিডস এর একটা বই আছে। ইভেন কনফিডেন্স রিসার্চ ওয়ার্কেরও একটা বই আছে, কনফিডেন্সের থেকেও কমন মিস্টেকস এর উপরে। বইটা আপনারা একটু দেখবেন, তাতে করে আমাদের কমন মিস্টেকস সম্পর্কে কিছু প্রাইমারি আইডিয়া আপনার ভিতরে গ্রো করবে। এগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। সো আমরা হয়তোবা গত ক্লাসের নোট 1 লেখাইছিলাম, তাই না? একটু যে ক্লাস করেছেন বলেন তো আমরা নোট কত পর্যন্ত লেখাইছিলাম? নোট 2-তে ছিলাম। 2-তে কি লিখেছি? নোট 2 কিছু লিখেছি একটু বলেন তো দেখি। নোট 2 কি কিছু লিখেছি একটু বলেন, নাকি নোট 1 পর্যন্ত শেষ, নাকি নোট 2 লেখাইছি একটু বলেন তো দেখি। নোট 1 লেখা হয়েছে। আচ্ছা, নোট 2 লেখেন। নোট 2 লিখে ফেলেন। আজকে আমাদের শুরু হবে নোট 2 থেকে। নোট 2-তে লেখেন প্রথম কথা। নোট 2-তে প্রথম কথা হিসেবে লিখবেন নোট 2-তে প্রথম কথায় আমরা কিছু শব্দ লিখবো, কিছু শব্দ লিখে ফেলবো নোট 2 এর প্রথম কথায়। শব্দগুলোর ভিতরে প্রথমে লিখবেন
লিখবেন at first, firstly, এরপর লিখবেন first of all, at first, firstly, first of all, at first, firstly, first of all, তারপর লিখবেন sometimes, লিখবেন at first, firstly, first of all, sometimes লিখবেন in the meantime, শব্দগুলো একটু দ্রুত লিখে ফেলেন। at first, firstly, first of all, sometimes, in the meantime, এরপর লিখবেন in most of the time, লেখেন। তাহলে at first, firstly, first of all, sometimes, in the meantime, in most of the time, তারপর লিখবেন nevertheless, এরপর লিখবেন nonetheless, nevertheless, এরপর লিখবেন nonetheless লিখবেন। এগুলোর বাংলা মিনিং হচ্ছে তথাপি, nevertheless, nonetheless, এরপর লিখবেন however লিখবেন, এরপর লিখবেন moreover, however এর পরে লিখবেন moreover, however, moreover। তাহলে at first, firstly, first of all, sometimes, in the meantime, in most of the time, nevertheless, nonetheless, however, moreover, এরপর লিখবেন on the other hand, লিখবেন। আরেকটা লিখবেন on the contrary, লিখবেন অপর পক্ষে, on the other hand, এবং লিখবেন on the contrary, লিখবেন on the other hand, এবং লিখবেন on the contrary। তারপর লিখবেন হচ্ছে thus, লিখবেন then, therefore, লেখেন thus then therefore, এই শব্দগুলো একটু লিখে ফেলবেন। at first, firstly, first of all, sometimes, in the meantime, in most of the time, তারপরে লিখবেন হচ্ছে nevertheless, nonetheless, however, moreover, on the other hand, on the contrary, আরেকটা হচ্ছে thus, then, এবং একটা হচ্ছে therefore, thus, then, therefore। তারপরে লিখবেন at last, লিখবেন last of all, তারপরে লিখবেন হচ্ছে finally, আর একটা লিখবেন হলো besides, লেখেন লেখা শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে ডান লিখবেন। আমি যে ওয়ার্ড গুলা লিখে ফেলেছি, লেখা শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে ডান লিখবেন, কমেন্ট বক্সে লেখা শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে ডান লিখবেন, লেখা শেষ হয়ে গেলে। স্যার, জি স্যার বলেন। এগুলা কিসের নিয়ম? একটু লেটে যাচ্ছে তো, নিয়ম এখনো দেয়নি, আমাদের লিখতে বলা হয়েছে, লিখবেন এগুলো একটু দ্রুত লিখে ফেলেন। ওকে স্যার। লেখা হয়েছে সবার? লেখা হলে কমেন্ট বক্সে একটু ডান লিখবেন, লেখা শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে ডান লিখে দিবেন। লেখা শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে ডান লিখে ফেলবেন। কোনো কমেন্ট দেখা যাচ্ছে না এখান থেকে, একটু সাইড হন, দেখা যাচ্ছে না। লেখেন।
লেখা শেষ হলে একটু ডান লিখে দিবেন। স্যার ওখানে ইন দা কি টাইম মিন টাইম ইন দ্য মিন টাইম, হ্যাঁ, ইন দ্য মিন টাইম, ইন মোস্ট অফ দ্য টাইম। আচ্ছা, লেখা শেষ হলে একটু ডান লিখবেন সবাই, একটু ডান লিখে জানাবেন লেখা শেষ হয়ে গেলে। লেখা শেষ হলে একটু ডান লিখে জানাবেন। শেষ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে লিখবেন 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 খাতায় লিখবেন উপরিউক্ত অ্যাডভার্ব গুলো, লিখবেন উপরিউক্ত অ্যাডভার্ব গুলো, উপরিউক্ত অ্যাডভার্ব গুলো, উপরিউক্ত অ্যাডভার্ব, শুধু অ্যাডভার্ব না, অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা যায়। উপরিউক্ত অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো, উপরিউক্ত অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো সাধারণত বাক্যের শুরুতে বসে, সাধারণত বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে বসে এবং এদের পরে কমা, এদের পরে কমা দেয়া লাগে। লেখেন উপরিউক্ত অ্যাডভার্ব গুলো সাধারণত বাক্যের শুরুতে বসে এবং এদের পরে কমা দেওয়া লাগে, এদের পরে কমা দেওয়া লাগে। উপরিউক্ত অ্যাডভার্ব গুলো সাধারণত বাক্যের শুরুতে বসে এবং এদের পরে কমা দেওয়া লাগে, এদের পরে কমা দেওয়া লাগে। দ্রুত লেখা শেষ হলে একটু আমাকে জানাবেন যে লেখা শেষ হয়ে গিয়েছে, তাহলে আমরা পরের পয়েন্টে চলে যাব। লেখা কি শেষ হয়ে গিয়েছে একটু কমেন্ট করে আমাকে দ্রুত জানাবেন লেখা শেষ। আচ্ছা আচ্ছা, তাহলে কি শিখলাম আমরা? যে অ্যাডভার্ব গুলো আপনাদেরকে লিখলাম, এই অ্যাডভার্ব গুলো সাধারণত বাক্যের শুরুতে বসে এবং এদের পরে একটা কমা দেওয়া লাগবে, এদের পরে একটা কমা দেওয়া লাগবে। এবার লিখবেন হচ্ছে নোট 2 এর দ্বিতীয় কথা, লিখবেন দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা লিখবেন, দ্বিতীয় কথা লিখবেন, দ্বিতীয় কথা লিখবেন, লিখবেন অলওয়েজ, অলওয়েজ, অফেন, অলওয়েজ, অফেন, occasionally, always, often, occasionally, usually, generally, always, often, occasionally, usually, generally, always, often, occasionally, usually, generally। তারপর লিখবেন জাস্ট এবং লিখবেন জাস্ট নাও, জাস্ট নাও লিখবেন, জাস্ট নাও লিখবেন, জাস্ট নাও লেখা হইলে তারপরে লিখবেন হচ্ছে এভার, নেভার, এভার নেভার লিখবেন, এভার নেভার লিখবেন। তাহলে অলওয়েজ, অলওয়েজ, অফেন, অকেশনালি, অলওয়েজ, অফেন, অকেশনালি, ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি, জাস্ট নাও, এভার নেভার। তারপরে লিখবেন হার্ডলি, হার্ডলি, রেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, scarcely, hardly, rarely, barely, scarcely, seldom, seldom, hardly, rarely, barely, scarcely, seldom।
অলরেডি 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 এবং আরেকটা লিখবেন হচ্ছে রিসেন্টলি রিসেন্টলি। শব্দগুলো একটু দ্রুত তুলে ফেলবেন, শব্দগুলো একটু দ্রুত তুলে ফেলবেন খাতায়। অলওয়েজ, অফটেন, অকেশনালি, ইউজুয়ালি, জেনারেলি, জাস্ট নাও, এভার নেভার, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্ক্যার্সলি, সেলডম। এরপর হচ্ছে অলরেডি, আর সর্বশেষে লিখবেন রিসেন্টলি। সর্বশেষে লিখবেন রিসেন্টলি, রিসেন্টলি লিখবেন সর্বশেষে, সর্বশেষে রিসেন্টলি লিখবেন। স্যার শেলডমের পরে কি লিখেছেন? সেলডমের পরে লেখা হয়েছে অলরেডি, অলরেডি লেখা হয়েছে, অলরেডি লেখা হয়েছে। অলরেডি লেখা হয়েছে। লেখা শেষ হয়ে গেলে অবশ্যই আপনারা একটু আমাকে জানাবেন। স্যার লেখা শেষ। আচ্ছা, গুড, থ্যাংক ইউ সবাইকে, যেহেতু লেখা শেষ করেছেন, থ্যাংক ইউ। লেখা শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, যেহেতু লেখা শেষ করেছেন, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবাই তো শুনতে পাচ্ছেন নাকি আমাকে? একটু বলেন তো দেখি, সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ফেসবুকেও যারা আছেন, ফেসবুকে যারা ক্লাস করতেছেন, এরা কি শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন তো আমাকে? ফেসবুকে যারা ক্লাস করছেন শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, এবার লেখেন হচ্ছে, লেখেন উপরিউক্ত অ্যাডভার্ব গুলো, লেখেন উপরিউক্ত অ্যাডভার্ব গুলো, উপরিউক্ত অ্যাডভার্ব গুলো সাধারণত, উপরিউক্ত অ্যাডভার্ব গুলো সাধারণত, উপরিউক্ত অ্যাডভার্ব গুলো সাধারণত, সাধারণত উপরিউক্ত অ্যাডভার্ব গুলো সাধারণত নাম্বার 1 মেইন ভার্বের, মেইন ভার্বের পূর্বে বসে। উপরিউক্ত অ্যাডভার্ব গুলো সাধারণত মেইন ভার্বের পূর্বে বসে, মেইন ভার্বের পূর্বে বসে। লেখেন মেইন ভার্বের পূর্বে বসে, মেইন ভার্বের পূর্বে বসে। উপরিউক্ত অ্যাডভার্ব গুলো সাধারণত মেইন ভার্বের পূর্বে বসে। 2 নম্বর লিখবেন অক্সিলিয়ারি ভার্বের, লিখবেন অক্সিলিয়ারি ভার্বের, অক্সিলিয়ারি ভার্বের পরে বসে, অক্সিলিয়ারি ভার্বের পরে বসে। আর তৃতীয় পয়েন্টে লিখবেন, তৃতীয় পয়েন্টে লিখবেন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে। দ্রুত তুলে ফেলেন। একটু আগে আমরা যে অ্যাডভার্ব গুলো লিখলাম, একটু আগে আমরা যে অ্যাডভার্ব গুলো লিখেছিলাম, অলওয়েজ, অফেন, অকেশনালি, ইউজুয়ালি, জেনারেলি, জাস্ট নাও, এভার নেভার, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্ক্যার্সলি, সেলডম, অলরেডি আর হচ্ছে রিসেন্টলি। এই অ্যাডভার্ব গুলো সাধারণত মেইন ভার্বের পূর্বে বসে, মেইন ভার্বের পূর্বে বসে, অক্সিলারি ভার্বের পরে বসে এবং অক্সিলারি এবং মেইন ভার্ব এদের মাঝখানে বসে, অক্সিলারি এবং মেইন ভার্ব এদের মাঝখানে বসে, মাঝে বসে, মাঝে বসে, মাঝে বসে। লেখা হয়ে গেলে, লেখা হয়ে গেলে আপনি একটু ডান লিখবেন। লেখা হয়ে গেলে আপনি একটু চ্যাট বক্সে একটু ডান লিখবেন। লেখা হয়ে গেছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আমরা একটু নেক্সট কোশ্চেনে চলে যাই। যেমন আমি যদি বলি আই অলওয়েজ, আই অলওয়েজ কাম লেট, আই অলওয়েজ কাম লেট, আই অলওয়েজ কাম লেট লিখবেন। সেকেন্ড কোশ্চেন লিখবেন হি ইজ অলওয়েজ, হি ইজ অলওয়েজ লেট, সে সবসময় দেরি করে, অলওয়েজ লেট, হি ইজ অলওয়েজ লেট, সে সবসময় দেরি করে। আর তৃতীয় লাইনে লিখবেন, তৃতীয় লাইনে লিখবেন আই হ্যাভ অলরেডি, I have already
done the work. I have already done the work. কি অবস্থা ভাই? I have already done the work. I have already done the work. লেখা শেষ হলে একটু জানাবেন কেমন আছেন। স্যার I লেখা have- শেষ। আচ্ছা দেখেন, তাহলে এই যে অ্যাডভার্ব গুলো আমরা লিখলাম একটু আগে, এই অ্যাডভার্ব গুলো দেখেন মেইন ভার্বের পূর্বে বসে। দেখেন মেইন ভার্বের পূর্বে বসে, মেইন ভার্বের পূর্বে বসে, অলওয়েজ মেইন ভার্বের পূর্বে বসে। সেকেন্ডে দেখেন ইজ অলওয়েজ লেট, দেখেন এই যে বি ভার্ব, বি ভার্বের কিন্তু পরে বসে, মেইন ভার্বের পূর্বে বসে, বি ভার্বের পরে বসে। এবং তৃতীয় লাইনে দেখেন, তৃতীয় লাইনে ছিলেন এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব আর ডান হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানেও কিন্তু বসে। সো তিন জায়গায় এদেরকে বসানো যায়, তিন জায়গায় এদেরকে বসানো যায়। একটা হচ্ছে মেইন ভার্বের পূর্বে, মেইন ভার্বের পূর্বে বসে, অক্সিলারি ভার্বের পরে বসে, এবং অক্সিলারি এবং মেইন ভার্ব এদের মাঝখানে বসে, অক্সিলারি মেইন ভার্বের মাঝে বসে, মাঝে বসে। ব্যাপারগুলো ক্লিয়ার কিনা একটু বলেন তো আমাকে, যারা ক্লাস করছেন একটু আমাকে আনমিউট করে বলেন ক্লিয়ার কিনা ব্যাপারগুলো। জি স্যার। আচ্ছা, এবার লিখবেন তৃতীয় কথা, লেখেন তৃতীয় কথা, তৃতীয় কথা লিখবেন, তৃতীয় কথা লিখবেন কোন শব্দের, লিখবেন কোন শব্দের হুবহু, কোন শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে, কোন শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে, জানা না থাকলে উক্ত শব্দটির, উক্ত শব্দটির একাধিক, উক্ত শব্দটির একাধিক বাংলা সমার্থক শব্দ, বাংলা সমার্থক শব্দ বাংলা সমার্থক শব্দ, সমার্থক শব্দ তথা নিজস্ব ভাষা, তথা নিজস্ব ভাষা, উক্ত শব্দটির একাধিক বাংলা সমার্থক শব্দ তথা নিজস্ব ভাষা, নিজস্ব ভাষা, নিজস্ব ভাষা খুঁজে বের করতে হবে। লেখেন নিজস্ব ভাষা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। দ্রুত তুলে ফেলেন, দ্রুত তুলে ফেলেন, তুলে ফেলেন, দ্রুত তুলে ফেলেন। কোন বাংলা শব্দের, কোন বাংলা শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে উক্ত শব্দটির একাধিক বাংলা সমার্থক শব্দ তথা নিজস্ব ভাষা খুঁজে বের করতে হবে। তাহলে নোট টুতে গিয়ে আমরা তিনটা কথা লিখেছি, নোট টুতে গিয়ে আমরা তিনটা পয়েন্ট করেছি, তিনটা সাব পয়েন্ট করেছি। আমাদের তৃতীয় সাব পয়েন্টে ছিল অনেক সময় আমরা যখন ট্রান্সলেশন করব, ট্রান্সলেট করব, তখন এমন অনেক শব্দ আসবে যেটার আমরা ইংরেজি জানি না, ইংরেজি পারি না। তখন কি করতে হবে, ওই শব্দটাকে আমার লোকালি, আমার নিজস্ব ভাষায় শব্দটাকে কি বলে সেটাকে চিন্তা করে ইংরেজি করতে হবে। ক্লিয়ার কিনা একটু বলেন তো দেখি, ক্লিয়ার কিনা একটু দ্রুত আমাকে জানাবেন। ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এবার লিখবেন এক্সাম্পল নাম্বার 7, এক্সাম্পল নাম্বার লিখবেন হচ্ছে 7, 7 লিখবেন তারা, তারা শীতে রোদ পোহায়, তারা শীতে রোদ পোহায়, এটার ইংরেজি কি হতে পারে? তারা শীতে রোদ পোহায়, এটার ইংরেজি কি হতে পারে? আপনারা একটু চ্যাট বক্সে আমাকে লিখে জানান, চ্যাট বক্সে একটু লিখে জানান তারা শীতে রোদ পোহায়। এটা আমাদের এক্সাম্পল নাম্বার 7, 7 নম্বর এক্সাম্পল। তারা শীতে রোদ পোহায়, এটার ইংরেজি কি হতে পারে? শীতে রোদ পোহায়, এটার ইংরেজি কি হতে পারে? দ্রুত একটু চ্যাট বক্সে জানাবেন। স্যার ওই যে প্রথম ক্লাসে 6টা এক্সাম্পল ছিল তারপর থেকে 6 নম্বর এক্সাম্পলটা কি ছিল? 6 নম্বর এক্সাম্পলটা কি ছিল? হ্যাঁ আমার এক্সাম্পলটা কৃষকরা তাদের উৎপাদিত হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মিউট মিউট করে ফেলেন, মিউট করে ফেলেন। আমাদের 7 নম্বর এক্সাম্পল হচ্ছে এটা, 7 নম্বর এক্সাম্পল হচ্ছে এটা, তারা শীতে রোদ পোহায়, এটার ইংরেজি কি হতে পারে? একটু দ্রুত আমাকে আপনারা চ্যাট বক্সে জানান উত্তর কি হতে পারে। স্যার বলবো? শোনা যাচ্ছে না।
বলতে হবে না, আপনারা চ্যাট বক্সে লিখে জানান, মানে এদের আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে এই যে কোশ্চেনটা আমরা বিগত ক্লাসে যেভাবে সলভ করছিলাম সেভাবে চলে আসি। তাহলে তারা হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, রোদ পোহায় এটা হচ্ছে আমাদের ভার্ব, আর কখন পোহায় সেটা হচ্ছে শীতে, এটা হচ্ছে অ্যাডভার্ব। কোনো ভার্বকে কোথায়, গত ক্লাসে ছিল কোনো ভার্বকে আমরা যদি কয়েকটা প্রশ্ন করি, কোথায়, তারপর হচ্ছে কখন, কোথায় কখন, কিভাবে এবং কেন, এই প্রশ্নগুলো করে, কোনো ভার্বকে প্রশ্নগুলো করে যদি উত্তর আসে তাকে অ্যাডভার্ব বলা হবে। তাহলে ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, এই প্রশ্নগুলো করে যদি কোনো উত্তর আসে তাকে অ্যাডভার্ব বলা হবে। তাহলে কখন পোহায় সেটা হচ্ছে শীতে পোহায়, তাহলে শীতটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, শীত হচ্ছে এখানে অ্যাডভার্ব। সুতরাং আমরা যদি এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে এখানে দিয়ে চলে আসবে শুরুতে। এখন রোদ পোহানো শব্দের সঠিক ইংরেজি হচ্ছে বাস্ক, বাস্ক, তারা রোদ পোহায়। কখন শীতে, শব্দের শেষে যদি এ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দুটি প্রিপজিশন ব্যবহার করি, সেটা হচ্ছে ইন অথবা অ্যাট ইউজ করা যায়। সুতরাং উত্তর হবে দে বাস্ক ইন উইন্টার, তারা শীতে রোদ পোহায়। এখন প্রশ্ন হচ্ছে এই যে রোদ পোহানো শব্দের ইংরেজি হচ্ছে যে বাস্ক, এটা তো আমি নাও জানতে পারি, তাই না? এটা আমার জানাটা কিন্তু স্বাভাবিক না, ওটা অস্বাভাবিক হতে পারে যে অনেক সময় রোদ পোহানো শব্দের ইংরেজি নাও জানতে পারি। তাহলে সেক্ষেত্রে ওই সিচুয়েশনে গিয়ে আমি এটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি, যে কিভাবে লিখে আসলে আলটিমেটলি দেখা যাবে যে আমি মার্ক কিছুটা পেতে পারি, সেই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে সেই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে আমি রোদ পোহানো শব্দের ইংরেজি জানি না, সেক্ষেত্রে আমি তো অবশ্যই এই ট্রান্সলেশনটা তো ছেড়ে দিয়ে আসতে পারি না। সেক্ষেত্রে এটাকে কি করা যেতে পারে? তাহলে পোহানো শব্দের ইংরেজি জানি না আমরা, পোহানো শব্দের ইংরেজি সাপোজ আপনি জানেন না, পোহানো শব্দের ইংরেজি জানি না, বাট শীতে যখন আমরা রোদ পোহাই তখন আমাদের কিন্তু নিজেদের ভেতর থেকে কিন্তু একটা ভালো লাগা তৈরি হয়, ভালো লাগে ব্যাপারটা। তাহলে শীতে রোদটাকে কিন্তু আমরা অনুভব করতে পারি, অথবা দেখা যায় শীত পোহায়, এই ব্যাপারটাকে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় শীতের সময় এটাকে কিন্তু উপভোগ করা, এটাকেও কিন্তু বোঝাতে পারি। তাহলে রোদ পোহানো শব্দের ইংরেজি আমি জানি না, বাট যদি বলা হয় যে রোদটাকে আমরা অনুভব করি বা উপভোগ করি, তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যায় আমার নিজস্ব ভাষাতে সেটাকে সলভ করে আসা যেতে পারে, ভাবানুবাদ করতে হবে। ভাবানুবাদ করতে হবে, এক্স্যাক্টলি সেটা ভাবানুবাদ করতে হবে। তাহলে পোহানো শব্দটাকে আমি লিখলাম হচ্ছে তারা শীতে রোদটাকে উপভোগ করে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, এখন তারা হচ্ছে এখানে সাবজেক্ট, উপভোগ করে এটা হচ্ছে ভার্ব, কি উপভোগ করে, রোদ উপভোগ করে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসছে, তাহলে কি উপভোগ করে, রোদ উপভোগ করে, তাহলে রোদ হচ্ছে এখানে অবজেক্ট। কখন উপভোগ করে, শীতে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব 4, অ্যাডভার্ব এখানে এটা হবে 4। সুতরাং আমরা যখন উত্তর লিখতে যাব তাহলে উত্তর লিখলে এখানে হবে, এখানে দে চলে আসবে, তাহলে উপভোগ করা, সেটাকে বলা যায় দে এনজয় লেখা যায়, অথবা দেখা যায় যে আমরা চাইলে এখানে এনজয়ের পরিবর্তে ফিলও লিখতে পারি, ফিলও লেখা যেতে পারে, দে ফিল অথবা দে এনজয়, তারা উপভোগ করে। প্রশ্ন হচ্ছে কি উপভোগ করে, উত্তর হচ্ছে রোদ, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসছে, রোদ উপভোগ করে, রোদ মানে হচ্ছে সূর্যের আলো, সেটাকে লেখা যায় দে ফিল সানলাইট, সূর্যের আলো বা রোদ উপভোগ করে। কখন, সেটা হচ্ছে শীতে, তাহলে শীতে মানে হচ্ছে ইন উইন্টার। সো এই লাইনটা কিন্তু দেখা যায় সবার জন্য কিন্তু সহজ হবে। আগের লাইনটা ছিল বাস, এখন বাস শব্দটা কারা পারবে, যারা হচ্ছে ধনী, যারা ইংরেজিতে ধনী তারা কিন্তু পোহানো শব্দের ইংরেজি যে বাস এটা তারা পারবে, তারা লিখতে পারবে, বাট যারা গরিব, যারা পোর, তারা কিন্তু বাস লিখতে পারবে না, তাদের ক্ষেত্রে দেখা যায় ফিল লেখা যেতে পারে, অথবা এই বাসটাকে তারা লিখতে পারে এনজয় হিসেবে লেখা যেতে পারে। বুঝছেন কিনা একটু জানাবেন আমাকে, একটু চ্যাট বক্সে লিখে জানাবেন যে ক্লিয়ার হয়েছেন কিনা, চ্যাট বক্সে একটু লিখে জানান ক্লিয়ার হয়েছেন কিনা। চ্যাট বক্সে একটু দ্রুত লিখে জানাবেন যে ক্লিয়ার হয়েছেন কিনা আমাদের
এক্সাম্পল নাম্বার 7, 7 নাম্বার এক্সাম্পলটা। ঠিক আছে, এবার দ্রুত লেখেন এক্সাম্পল নাম্বার 8, 8 নাম্বারটা লেখেন। লেখেন এ ব্যাপারে সরকারের, মিউট করে দিবেন, এ ব্যাপারে সরকারের একটি নীতিমালা প্রণয়ন করা উচিত। এ ব্যাপারে সরকারের একটি নীতিমালা প্রণয়ন করা উচিত। কি হতে পারে একটু আমাকে জানান তো দেখি, কি হতে পারে? শেষ তো দেরি আছে। কারো লেখা শেষ হলে তিনি চাইলে বলতে পারবেন। বড় ভাই সবই হ্যাঁ রিলেটিভ। আমাদের স্টুডেন্ট আপনি অনলাইন সুবিধা নিচ্ছেন? সুবিধা আমাকে আজকে 2টা ক্লাস করতে বলছে, তো আমি আগে কিছু ক্লাস মিস করছি, তো আমার আবার অনেক সময় ক্লাস আছে, তো বাসায় নাকি ক্লাস করি। খাওয়ার কি আছে? হ্যাঁ, তো ওখানে কালকে অরেঞ্জ সাইডে দেখা করছেন আপনি? ওই যে বিকালের টাইমটাতে দেখছিলাম মনে হয় তার। ভাই এটা কি সরাবো? গেছে গেছে? হ্যাঁ হ্যাঁ। অরেঞ্জ একটা ক্লাস। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন। তাহলে এই যে কোশ্চেনটা প্রণয়ন করা উচিত, তাহলে এই উচিত এটা কিন্তু ভার্ব, এখানে উচিত এটা কিন্তু ভার্ব। এখন উচিত শব্দটি এখানে ভার্ব, বাট প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে এখানে মডাল ভার্ব। মডাল ভার্ব কখনোই কিন্তু বাক্যের মূল ভার্ব না। মডাল ভার্ব কখনোই কিন্তু বাক্যের মূল ভার্ব না। সো আমাদের একটা মূল ভার্ব আনতে হবে, এখানে মূল ভার্ব আনতে হবে। তাহলে প্রণয়ন করা উচিত এই পুরোটা এখানে ভার্ব, সেটাকে আমরা 2 লিখতে পারি। প্রণয়ন করার কাজটা কে করবে? অবশ্যই সরকার করবে এখানে। সুতরাং সরকার হচ্ছে এখানে সাবজেক্ট 1। হ্যাঁ, 3টা দিয়ে আছে। তাহলে প্রণয়ন করার কাজটা এখানে সরকার করবে, সুতরাং সরকার হচ্ছে এখানে সাবজেক্ট। প্রশ্ন হচ্ছে সরকার কি প্রণয়ন করবে? উত্তর হচ্ছে একটি নীতিমালা। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, একটি নীতিমালা প্রণয়ন করবে। সো নীতিমালা হচ্ছে এখানে অবজেক্ট। এরপরে কেন প্রণয়ন করবে? এ ব্যাপারে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা আমাদের এখানে অ্যাডভার্ব এখানে। তাহলে আমরা যে মার্কিং করে ফেললাম, প্রণয়ন করা উচিত এটা হচ্ছে আমাদের ভার্ব, প্রণয়ন করার কাজটা সরকার করবে, তাহলে সরকার হচ্ছে এখানে সাবজেক্ট। কি প্রণয়ন করবে? একটি নীতিমালা, তাহলে একটি নীতিমালা হচ্ছে এখানে অবজেক্ট। কেন প্রণয়ন করবে? উত্তর হচ্ছে এ ব্যাপারে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা আমাদের অ্যাডভার্ব। তাহলে এটাকে যখন আমরা ট্রান্সলেট করতে যাব, তাহলে সরকার হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে বলতে হবে দা গভর্নমেন্ট এখানে সাবজেক্ট চলে আসবে, সাবজেক্ট হিসেবে দা গভর্নমেন্ট সাবজেক্ট আসবে। প্রণয়ন করা উচিত, তাহলে উচিত অর্থে আমরা এখানে ব্যবহার করতে পারি শুড, শুড অর্থে উচিত অর্থে ব্যবহার করা যায়। মডাল ভার্ব হিসেবে শুডকে ব্যবহার করা যায়।
শুডের পরে ভার্বের মূল ফর্ম বসে, শুডের পরে ভার্বের মূল ফর্ম বসে, তাহলে প্রণয়ন করা এটা হচ্ছে ভার্ব, তাহলে প্রণয়ন করা সঠিক ইংলিশ হচ্ছে ফর্মুলেট। ফর্মুলেট মানে প্রণয়ন করা, ফর্মুলেট মানে প্রণয়ন করা। এখন প্রণয়ন করা শব্দের ইংলিশ যে ফর্মুলেট, এটা তো আমি নাও জানতে পারি পরীক্ষা হলে, ইনস্ট্যান্ট আমার মনে নাও আসতে পারে। তাহলে প্রণয়ন করা উচিত এটাকে আমরা বলতে পারি তৈরি করা উচিত। তাহলে শুড ফর্মুলেট লেখা যায়, অথবা শুড মেকও লেখা যায়, শুড মেক লেখা যায়, অথবা চাইলে শুড ডেভেলপ লেখা যায়, শুড ডেভেলপ লেখা যায়, সবই কিন্তু লেখা যায়। ফর্মুলেট লিখলেও হবে, ডেভেলপ লিখলেও হবে, আবার মেক লিখলেও কিন্তু হবে। এখানে দ্য গভর্নমেন্ট শুড মেক তৈরি করা উচিত। প্রশ্ন হচ্ছে কি তৈরি করবে? একটি নীতিমালা। একটি নীতিমালা ইংলিশ হচ্ছে আ পলিসি, আ পলিসি, আ পলিসি। এরপরে দেখেন এ ব্যাপারে, এ ব্যাপারে সো বলা যেতে পারে রিগার্ডিং, রিগার্ডিং, রিগার্ডিং দা ইস্যু, রিগার্ডিং দা ইস্যু। সুতরাং এই যে রিগার্ডিং শব্দটি, রিগার্ডিং শব্দটি এখানে এটা কিন্তু একটা প্রিপোজিশন, রিগার্ডিং শব্দটি এখানে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। রিগার্ডিং দা ইস্যু অর্থাৎ হচ্ছে এ ব্যাপারে, রিগার্ডিং শব্দটি এখানে একটি প্রিপোজিশন হিসেবে কাজ করছে, এবং প্রিপোজিশনের পরে নাউন বসে, এবং নাউনের জায়গায় একাধিক শব্দ আছে। নাউনের জায়গায় একাধিক শব্দ থাকলে সেটা হবে নাউন ফ্রেজ হবে, নাউনের জায়গায় একাধিক শব্দ থাকলে সেটা নাউন ফ্রেজ হবে, নাউন ফ্রেজ হবে। তাহলে এই যে এক্সাম্পল নাম্বার 8 ক্লিয়ার কিনা একটু আমাকে জানান তো দেখি। এক্সাম্পল নাম্বার 8 আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে জানাবেন। এক্সাম্পল নাম্বার 8 আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে দ্রুত জানাবেন। ক্লিয়ার স্যার। আচ্ছা গুড। এবার চলে আসেন কোশ্চেন নাম্বার 9, 9 চলে আসেন। এবার এক্সাম্পল নাম্বার 9, 9 চলে আসেন। 9 লিখবেন, 9 লিখবেন হচ্ছে মানুষ তার, মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের, মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের, সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা, পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে, করে থাকে। মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। করেন তো দেখি দ্রুত, দ্রুত আপনারা করেন। স্যার পরকাজটা কি? পরাকাষ্ঠা, পরাকাষ্ঠা এটা তো কোশ্চেন মনে করেন যে পিএসসি তে দিয়ে দিয়েছে আপনাকে, বিসিএস আপনার পিএসসি আপনাকে দিয়ে দিয়েছে, এখন আপনাকে সলভ করতে হবে। আপনি কি পিএসসি এর যিনি চেয়ারম্যান তাকে বলতে পারবেন স্যার পরাকাষ্ঠা মানে কি? এটা না। বলা সম্ভব না। এটা আপনি প্রথমে চেষ্টা করবেন, চেষ্টা করে যদি না পারেন তারপরে আমি এটা বলবো উত্তরটা কি হবে, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। তবে তার আগে আপনি একটু নিজে বলবো? চেষ্টা করুন। জি 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 অবশ্যই বলতে পারেন, অবশ্যই বলতে পারেন। Man used to demonstrate his cultural capabilities. আচ্ছা পরাকাষ্ঠা মানে তো জানি না স্যার, ক্যাপাবিলিটি দিস। আর কেউ বলতে চাচ্ছেন? আর কেউ কি বলতে চাচ্ছেন বলেন তো দেখি। আর কেউ কি বলতে চাচ্ছেন একটু বলেন। Man shows his excellency of cultural capability. এক্সিলেন্সি,
গুড। আর কেউ কি বলতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমরা একটু খেয়াল করি। তাহলে আমাদের প্রশ্ন ছিল মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে, পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। এখন এই কোশ্চেনের ভিতরে আমরা শুধুই পরাকাষ্ঠা শব্দ নিয়ে টেনশনে পড়ে গেছি, যে পরাকাষ্ঠা শব্দের মিনিং কি সেটা আমি জানি না। এটা নিয়ে আমার মাথায় কিন্তু একটা হেজিটেশন তৈরি হয়ে গেছে, আমার ভিতরে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। আমি কিন্তু নিজেকে ভীত সন্তুষ্ট মনে করতেছি যে আমি এটা পারবো না। ঠিক আছে, এখন খেয়াল করেন, তাহলে প্রদর্শন করে থাকে, এই পুরোটাই হচ্ছে আমাদের ভার, পুরোটাই হচ্ছে আমাদের ভার, প্রদর্শন করে থাকে। প্রশ্ন হচ্ছে প্রদর্শন করার কাজটা এখানে কে করে? কে করে প্রদর্শন করার কাজটা? মানুষ করে। তাহলে মানুষ হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, মানুষ হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট এখানে। তাহলে প্রশ্ন হচ্ছে মানুষ কি প্রদর্শন করে, কি প্রদর্শন করে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে। তাহলে মানুষ কি প্রদর্শন করে? উত্তর হচ্ছে তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে। তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা আমাদের অবজেক্ট। সুতরাং এটা হবে আমাদের 3, এটা আমাদের 3 হবে, 3 নাম্বার হবে, 3 নাম্বার হবে। তাহলে এই কোশ্চেনটাকে যখন আমরা সলভ করতে যাব, যখন আমরা সলিউশন করব এই কোশ্চেনটাকে, যখন আমরা সলভ করব, যখন আমরা এই কোশ্চেনটাকে সলভ করব, তখন আমরা একটু খেয়াল করি। তাহলে মানুষ প্রদর্শন করে, সো মানুষ হিসাবে আমরা এখানে ম্যান লিখলাম, ম্যান। প্রদর্শন করে থাকা, নিজে দেখা, নিজে দেখা হচ্ছে সি, নিজে দেখা হচ্ছে সি। আর অন্যকে কোনো কিছু দেখানো সেটা হচ্ছে শো, অন্যকে দেখানো সেটা হবে শো। তাহলে ম্যানের জন্য এখানে শো হবে না, ম্যানের জন্য এখানে শোজ হবে, ম্যানের জন্য এখানে শোজ হবে। ম্যান শোজ, মানুষ প্রদর্শন করে, মানুষ দেখায়। প্রশ্ন হচ্ছে মানুষ কি দেখায়? মানুষ দেখায় তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা। দেখেন একটা রয়ের কাজ আছে এখানে, রয়ের কাজ আছে। রয়ের কাজ থাকলে কি হবে? যেমন আমরা যদি বলি নজরুলের কবিতা, নজরুলের কবিতা যদি বলা হয়, তাহলে বলা যায় বলা যায় নজরুলস পোয়েম, নজরুলস পোয়েম বলা যায়, অথবা লেখা যায় দ্য পোয়েম অফ নজরুল, দ্য পোয়েম অফ নজরুল, এভাবে লেখা যায়। আবার যদি বলা হয় বাংলাদেশের নদী, তাহলে বলতে হবে দ্য রিভার অফ বাংলাদেশ, মানে দ্য নদী অফ বাংলাদেশ। নদী আসবে আগে, বাংলাদেশ চলে যাবে পরে। আবার যদি বলা হয় রাজশাহীর শিক্ষার্থী, তাহলে কি বলতে হবে? দ্য স্টুডেন্টস অফ রাজশাহী। তার মানে শিক্ষার্থী আসবে আগে, আর শিক্ষার্থী আসবে আগে, আর রাজশাহী চলে যাবে পরে। তাহলে যেহেতু রয়ের কাজ, তাহলে পরাকাষ্ঠা আসবে আগে। ম্যান শোজ দ্য পরাকাষ্ঠা অফ তার সাংস্কৃতিক সামর্থ্য। তাহলে কি বলছে এখানে? যদি রাজশাহীর শিক্ষার্থী হইতো তাহলে কি হইতো? দা শিক্ষার্থী অফ রাজশাহী, দা শিক্ষার্থী অফ রাজশাহী। তাহলে তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা, তাহলে বলতে হবে দা পরাকাষ্ঠা অফ তার সাংস্কৃতিক সামর্থ্য। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমরা একটু এখানে খেয়াল করি, এখানে আমরা একটু খেয়াল করি তার সাংস্কৃতিক সামর্থ্য। তাহলে তার মানে হচ্ছে এখানে ম্যানের জন্য এখানে হিজ ব্যবহার করেছে, হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে হিজ হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের আরেকটা নাম হচ্ছে ডিটারমিনার। পজিটিভ অ্যাডজেক্টিভের আরেকটা নাম হচ্ছে ডিটারমিনার, আরেকটা নাম হচ্ছে ডিটারমিনার। তার সাংস্কৃতিক সামর্থ্য, সাংস্কৃতিক সামর্থ্য। তার মানে ডিটারমিনারের পরে যদি একাধিক শব্দ থাকে, তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং শেষেরটি হবে নাউন। ডিটারমিনারের পরে একাধিক শব্দ থাকলে শেষের শব্দটি নাউন হবে এবং আগের শব্দটি অ্যাডজেক্টিভ হবে, শেষের শব্দটি নাউন হবে এবং আগের শব্দটি অ্যাডজেক্টিভ হবে, আগের শব্দটি অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হবে, আগের শব্দটি অ্যাডজেক্টিভ হবে। সুতরাং এখানে কালচারের অ্যাডজেক্টিভ হবে, কালচারের অ্যাডজেক্টিভ হবে কালচারাল। আর সামর্থ্য অ্যাবেলের নাউন হবে অ্যাবিলিটি, অ্যাবেলের নাউন হবে অ্যাবিলিটি। প্রশ্ন হচ্ছে সবই বুঝলাম, কিন্তু পরাকাষ্ঠা শব্দের সঠিক ইংলিশ আমি জানি না, পরাকাষ্ঠা শব্দের সঠিক ইংলিশ আমি জানি না। এখন মানুষ যেহেতু পরাকাষ্ঠা প্রদর্শন করে, মানুষ যেহেতু পরাকাষ্ঠা প্রদর্শন করে, তার মানে পরাকাষ্ঠা বিষয়টা একটা পজিটিভ জিনিস, অবশ্যই একটা পজিটিভ ব্যাপার। পজিটিভ ব্যাপার দেখেই মানুষ কিন্তু এটাকে প্রদর্শন করে। যদি এটা নেগেটিভ ব্যাপার হইতো তাহলে মানুষ কিন্তু এটাকে প্রদর্শন করতো না। তো ব্যাপারটা কিন্তু এখানে পজিটিভ, ব্যাপারটা যেহেতু পজিটিভ সুতরাং মানুষ এটাকে প্রদর্শন করে। তাহলে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে, যে কথা মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের সর্বোচ্চটুকু প্রদর্শন করে একই কথাই, সর্বোচ্চটুকু প্রদর্শন করে একই কথাই। তাহলে পরাকাষ্ঠার জায়গাতে
আমি আমার লোকাল শব্দ এখানে ব্যবহার করেছি। মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের সর্বোচ্চ প্রদর্শন করে। সর্বোচ্চ মানে হচ্ছে সবার চাইতে বড়। সবার চাইতে বড় মানে সবার চাইতে বড় মানে অবশ্যই সেটা সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ কখন বসে? আর্টিকেল দি এর পরে সুপারলেটিভ বসে। আর্টিকেল দি এর পরে সুপারলেটিভ বসে। সো হাই, হাই মানে হচ্ছে সর্বোচ্চ। তাহলে হাইয়ের সুপারলেটিভ হয়ে যাবে হাইয়েস্ট হয়ে যাবে, হাইয়েস্ট হয়ে যাবে। তাই বলা যেতে পারে ম্যান শোজ দ্য হাইয়েস্ট, ম্যান শোজ দ্য হাইয়েস্ট অফ হিজ কালচারাল অ্যাবিলিটি। তার সাংস্কৃতিক সামর্থ্যের সর্বোচ্চটুকু প্রদর্শন করে, অর্থাৎ পরাকাষ্ঠা প্রদর্শন করে। পরাকাষ্ঠা শব্দের ইংরেজি আমি জানি না, বাট লোকালি আমার নিজস্ব ভাষায় এটাকে কি বলে সেটাকে রিপ্রেজেন্ট করে আমাকে উত্তরটা করে আসতে হবে এখানে। এটা নিয়েই হচ্ছে আমাদের নোট 3 মূল বক্তব্য, যে অনেক সময় আমরা দেখব অনেক শব্দের ইংরেজি আমি জানি না, অনেক শব্দের ইংরেজি মিনিং কি সেটা আমরা জানি না, বাংলার সেটা ইংরেজি কি হবে সেটা আমি জানি না। তখন উক্ত শব্দটির একাধিক বাংলা সমার্থক শব্দ তথা নিজস্ব ভাষা খুঁজে বের করতে হবে। ক্লিয়ার কিনা বলেন তো দেখি? ক্লিয়ার হতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। ক্লিয়ার কিনা একটু আমাকে একটু জানাবেন। ক্লিয়ার হতে পেরেছেন কিনা আনমিউট করে একটু জানাবেন। জি স্যার। ক্লিয়ার স্যার। কোশ্চেন লিখবেন এবার, লিখবেন হচ্ছে 10, 10-এ লিখবেন এবার 10, 10-এ লিখবেন, 10-এ লিখবেন হলো 10-এ লিখবেন, 10-এ লিখবেন আমাদের স্বাস্থ্য খাতের, নৈতিক দেউলিয়াত্ব, আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব, আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব এই মহামারীকালে বড়ই ন্যাক্কারজনকভাবে দৃশ্যমান হয়েছে। করবেন দ্রুত এটা আমাকে লিখে আপনারা জানাবেন। আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব এই মহামারীকালে বড়ই ন্যাক্কারজনকভাবে দৃশ্যমান হয়েছে। এটার কি হতে পারে একটু আমাকে জানাবেন। কারো শেষ হয়ে গেলে অবশ্যই একটু আমাকে জানাবেন। শেষ হয়ে গেলে অবশ্যই জানাবেন।
দ্রুত লাস্ট 1 মিনিটের মধ্যে আপনারা একটু জানাবেন উত্তর কি হবে এখানে। আচ্ছা, খেয়াল করেন তাহলে কি দাঁড়াচ্ছে, মানুষ তার আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব এই মহামারীকালে বড়ই ন্যাক্কারজনক ভাবে দৃশ্যমান হয়েছে। তাহলে এই লাইনটাকে আমাদের ইংরেজিতে কনভার্ট করতে হবে, কোনো সমস্যা নেই। খেয়াল করেন তাহলে হয়েছে, এটা হচ্ছে আমাদের ভার্ব 2। হয়েছে, করেছে, গিয়েছে, খেয়েছে, ধরেছে, মেরেছে, সে থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে, সে থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে হয়েছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে কি হয়েছে? হয়েছে আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব, এই ব্যাপারটা হয়েছে, এই ব্যাপারটা হয়েছে। সুতরাং এটা আমাদের এখানে সাবজেক্ট। আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরা হয়েছে, হয়েছে এখানে ভার্ব। প্রশ্ন হচ্ছে এরা কি হয়েছে, উত্তর হচ্ছে দৃশ্যমান হয়েছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে। তাহলে দৃশ্যমান হয়েছে, দৃশ্যমান হচ্ছে এখানে অবজেক্ট। কিভাবে দৃশ্যমান হয়েছে? বড়ই ন্যাক্কারজনক ভাবে। কিভাবে দৃশ্যমান হয়েছে? বড়ই ন্যাক্কারজনক ভাবে। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে, কোথায়, কখন, কেন, এগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব আসে, এগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব আসে, এগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব আসে। সুতরাং এখানে বড়ই ন্যাক্কারজনক ভাবে, এটা আমাদের অ্যাডভার্ব। কখন দৃশ্যমান হয়েছে? এই মহামারী কালে, এটাও অ্যাডভার্ব। কখন দৃশ্যমান হয়েছে? এই মহামারী কালে। সুতরাং এটাও অ্যাডভার্ব, এটাও আমাদের অ্যাডভার্ব। তো এই যে মার্কিং করলাম, দেখেন আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব, এটা আমাদের এখানে সাবজেক্ট। হয়েছে, এটা হচ্ছে ভার্ব। কি হয়েছে? দৃশ্যমান হয়েছে, এটা হচ্ছে অবজেক্ট। কিভাবে দৃশ্যমান হয়েছে? বড়ই ন্যাক্কারজনক ভাবে, বড়ই ন্যাক্কারজনক ভাবে, এটা একটা অ্যাডভার্ব। কখন দৃশ্যমান হয়েছে? এই মহামারী কালে, এটাও একটা অ্যাডভার্ব এখানে, এটাও একটা অ্যাডভার্ব। সুতরাং আমরা যখন এটাকে সলভ করতে যাব, তাহলে দেখেন আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব, দেখেন এখানে একটা রয়ের কাজ আছে, একটা রয়ের কাজ আছে। নজরুলের কবিতা হয়ে গেছে। তাহলে নজরুলের কবিতা হইলে কি হইতো? কবিতা চলে আসতো আগে আর নজরুল চলে যেত পরে। তাহলে সেই ধারাবাহিকতায় আমাদেরকে বলতে হবে দা নৈতিক দেউলিয়াত্ব অফ আমাদের স্বাস্থ্য খাত, দা নৈতিক দেউলিয়াত্ব অফ আমাদের স্বাস্থ্য খাত। এই যে প্যাটার্নটা এখানে ব্যবহার করেছি, এই যে প্যাটার্নটা আমরা এখানে ব্যবহার করেছি, এই প্যাটার্নটা আপনারা একটু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো। এই প্যাটার্নটা আপনারা একটু ক্লিয়ার কিনা, আপনারা আমাকে একটু জানান তো দেখি। প্যাটার্নটা আপনারা ক্লিয়ার কিনা একটু জানাবেন, আনমিউট করে জানান ব্যাপারটা ক্লিয়ার কিনা আপনারা। এই যে প্যাটার্নটা আমরা ব্যবহার করতেছি, আমরা এখানে আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব, এই যে প্যাটার্নটা ইউজ করতেছি, এই প্যাটার্নটা আপনারা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দা নৈতিক দেউলিয়াত্ব অফ আমাদের স্বাস্থ্য খাত। তাহলে দা নৈতিক দেউলিয়াত্ব, দা নৈতিক দেউলিয়াত্ব অফ আমাদের স্বাস্থ্য খাত। মনোযোগ সহকারে খেয়াল করেন। তাহলে এখানে হচ্ছে ডিটারমিনার এবং এখানে হচ্ছে প্রিপোজিশন। তাহলে ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝখানে একাধিক শব্দ থাকলে শেষের শব্দটি হবে নাউন এবং তার আগের শব্দটি হবে অ্যাডজেক্টিভ। ডিটারমিনারের পরে একাধিক শব্দ থাকলে শেষের শব্দটি হবে নাউন এবং আগের শব্দটি হবে অ্যাডজেক্টিভ, আগের শব্দটি হবে অ্যাডজেক্টিভ। সুতরাং আমাদেরকে বলতে হবে দা মোরাল দেউলিয়াত্ব। নৈতিক দেউলিয়াত্ব মানে হচ্ছে দা মোরাল দেউলিয়াত্ব। এখন দেউলিয়াত্ব শব্দের ইংরেজি কি হবে? দেউলিয়াত্ব শব্দের ইংরেজি হচ্ছে দেউলিয়া। প্রথমে দেউলিয়া শব্দের ইংরেজি আমরা একটু খেয়াল করি। দেউলিয়া শব্দের ইংরেজি হচ্ছে ব্যাংক্রাফট। দেউলিয়া শব্দের ইংরেজি হচ্ছে ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে দেউলিয়া, এবং পাশাপাশি ব্যাংক্রাফট শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ব্যাংক্রাফট শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং এর অর্থ হচ্ছে দেউলিয়া। এখন আমি যদি বলি দেউলিয়াত্ব, তাহলে দেউলিয়াত্ব যদি বলা হয় তাহলে এটার ইংরেজি হবে ব্যাংকরাপসি। এটা বলতে হবে ব্যাংকরাপসি এবং এটা হচ্ছে এখানে নাউন। ব্যাংকরাপসি হচ্ছে নাউন। যেমন এক্সিলেন্সি একটা নাউন, তেমনি ব্যাংকরাপসি শব্দটি একটি নাউন। ব্যাংকরাপসি শব্দটি একটি নাউন। তাহলে দেখেন ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝখানে একাধিক শব্দ থাকলে শেষের শব্দটি নাউন হবে, আগের শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই জায়গাতে আমাদের নাউন বসাইতে হবে, এই জায়গাতে আমাদেরকে নাউন বসাইতে হবে। তাহলে অবশ্যই আমি যদি এখানে ব্যাংকরাফট লিখে দেই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ব্যাংকরাফট লিখলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। আমাদেরকে এখানে লিখতে হবে ব্যাংকরাপসি। ব্যাংকরাপসি লিখতে হবে। ব্যাংকরাফট লিখলে কিন্তু হবে না, কারণ এই জায়গাতে আমাদেরকে নাউন বসাইতে হবে
আর ব্যাংক্রাফট এটা কোনো নাউন না, ব্যাংক্রাফটের নাউন হচ্ছে ব্যাংক্রাপসি, ব্যাংক্রাপসি হচ্ছে নাউন। তাহলে দ্য মোরাল ব্যাংক্রাপসি অফ, দ্য মোরাল ব্যাংক্রাপসি অফ আমাদের স্বাস্থ্যখাত, আমাদের স্বাস্থ্যখাত, তাহলে অফ আওয়ার হেলথ সেক্টর, অফ আওয়ার হেলথ সেক্টর। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? দাঁড়াচ্ছে দ্য মোরাল ব্যাংক্রাপসি, দ্য নৈতিক দেউলিয়াত্ব অফ আওয়ার হেলথ সেক্টর, আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স এখানে সাবজেক্ট ব্যাংক্রাপসি, এটা আনকাউন্টেবল নাউন, সো সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার, সো বলতে হবে এখানে হ্যাজ বিকাম, হয়েছে, আমি হয়েছি, আই হ্যাভ বিকাম, সে হয়েছে, হি হ্যাজ বিকাম, দৃশ্য এখানে নৈতিক দেউলিয়াত্ব হয়েছে, সো হ্যাজ বিকাম এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাইতে হবে, হ্যাজ এর পরে V3 বসাইতে হবে। 3 নম্বর দেখেন কি আছে, 3 নম্বর আছে দৃশ্যমান হয়েছে। সো দৃশ্যমান শব্দের ইংরেজি কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। দৃশ্যমান শব্দের সঠিক ইংলিশ হচ্ছে ভিজিবল, দৃশ্যমান শব্দের সঠিক ইংরেজি হচ্ছে ভিজিবল। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য মোরাল ব্যাংক্রাপসি অফ আওয়ার হেলথ সেক্টর, আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব হ্যাজ বিকাম হয়েছে, দৃশ্যমান মানে হচ্ছে ভিজিবল হয়েছে। তা কিভাবে দেখেন? 4 নাম্বার আছে কি? 4 নাম্বার আছে হচ্ছে বড়ই ন্যাক্কারজনক ভাবে, এটা একটা অ্যাডভার্ব। প্রশ্ন হচ্ছে বড়ই শব্দের সঠিক ইংলিশ আমি জানি না, বড়ই শব্দের সঠিক ইংলিশ আমি জানি না, বাট আমি বলতে পারি খুবই ন্যাক্কারজনক ভাবে, এটা আমি জানি। তাহলে বড়ই শব্দের ইংরেজি জানি না, কিন্তু খুবই শব্দের ইংরেজি কিন্তু আমরা সবাই জানি। তাহলে খুবই শব্দের ইংরেজি হচ্ছে ভেরি, খুবই শব্দের ইংরেজি হচ্ছে ভেরি। তাহলে ভেরি ন্যাক্কারজনক ভাবে, এটা একটা অ্যাডভার্ব, ন্যাক্কারজনক ভাবে, এই শব্দের ইংরেজিও মনে করেন আমি জানি না, এই শব্দের ইংরেজিও আমি জানি না, কিন্তু বড়ই ন্যাক্কারজনক ভাবে যে কথা, বড়ই খারাপ ভাবে কিন্তু একই কথাই, বড়ই খারাপ ভাবে কিন্তু একই কথাই। তাহলে খারাপ ভাবে, তাহলে ব্যাড থেকে হয়ে যাবে এখানে ব্যাডলি, ভেরি ব্যাডলি বলতে হবে। তাহলে দ্য মোরাল ব্যাংক্রাপসি অফ আওয়ার হেলথ সেক্টর, আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব হ্যাজ বিকাম হয়েছে ভিজিবল, দৃশ্যমান হয়েছে, কিভাবে? ভেরি ব্যাডলি, খুবই খারাপ ভাবে, খুবই ন্যাক্কারজনক ভাবে। কখন? এই মহামারী কালে, সময়কালে বোঝালে আমরা একটা শব্দ ইউজ করি, সেটা হচ্ছে ডিউরিং। সময়কালে বোঝালে আমরা একটা শব্দ ইউজ করি যেটা হচ্ছে ডিউরিং, এই মহামারী কালে। সো ডিউরিং দিস এপিডেমিক, এই মহামারী কালে, ডিউরিং দিস এপিডেমিক, এই মহামারী কালে। সো ডিউরিং দিস এপিডেমিক। ক্লিয়ার কিনা একটু জানাবেন আমাকে, এই কোশ্চেনের ব্যাখ্যাটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে জানাবেন। শেষে এপিডেমিক, জি এপিডেমিক মানে হচ্ছে এই মহামারী কালে। জি ক্লিয়ার, সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন, ক্লিয়ার হতে পারছেন কিনা ব্যাপারগুলো। ট্রান্সলেশন এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা একটু আক্ষরিক অনুবাদ করা যাবে না, আক্ষরিক অনুবাদ অনেক ক্ষেত্রে আমরা পারবো না করতে, সেক্ষেত্রে আমরা একটু ভাবানুবাদ করার চেষ্টা করবো, মানে কাছাকাছি উত্তর যেটাকে করা যেতে পারে, কাছাকাছি উত্তর করে আসতে হবে। এখানে মিউট করে দিবেন, যে আনমিউট করে আছেন নুসরাত রাখি, একটু মিউট করে দিবেন তারা। এবার লেখেন খাতায়, লেখেন হচ্ছে এবার নোট 3। স্যার বলেন স্যার, এটা কি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে করা যাবে না? কিভাবে করতে পারেন আপনি একটু বলেন উত্তরটা আমাকে। মানে হ্যাজ বিন ভিজিবল, হ্যাজ বিকাম ভিজিবল না দিয়ে হ্যাজ বিন ভিজিবল। ওই একই তো, হ্যাজ বিন মানে তো V3, বিন মানে তো এখানে V3, তাই না? আর বিকাম বিকেম, এটাও তো V3 চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে। লেখেন নোট 3 তে লিখবেন কোন বাক্যে প্রত্যক্ষ কোনো ভার্ব খুঁজে পাওয়া না গেলে, লিখবেন কোন বাক্যে প্রত্যক্ষ কোনো ভার্ব খুঁজে পাওয়া না গেলে কোনো বাক্যে প্রত্যক্ষ কোনো ভার্ব খুঁজে পাওয়া না গেলে একটি টু বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ধরতে হবে, দ্রুত লিখে ফেলেন। কোন বাক্যে প্রত্যক্ষ কোনো ভার্ব নাই, ডিরেক্টলি আপনি কোনো ভার্ব পাচ্ছেন না, তাহলে কি করবেন? টু বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ধরতে হবে,
এখানে মেইন ভার্ব হিসেবে ধরতে হবে। লেখা হয়ে গেলে অবশ্যই ডান লিখবেন, লেখা হয়ে গেলে অবশ্যই ডান লিখবেন, ডান লিখবেন, লেখা শেষ হয়ে গেলে অবশ্যই ডান লিখবেন। ঠিক আছে, তাহলে খেয়াল করেন এবার আমাদের কোশ্চেন নাম্বার লেখানো হচ্ছে 11। 11 নাম্বার লিখবেন, 11 নাম্বার লিখবেন, 11 নাম্বার লিখবেন হচ্ছে উইলিয়াম, লিখবেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঊনবিংশ শতাব্দীর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঊনবিংশ শতাব্দীর ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঊনবিংশ শতাব্দীর ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। বলেন কি হবে? দ্রুত একটু চ্যাট বক্সে লিখে জানাবেন উত্তর কি হতে পারে। চ্যাট বক্সে দ্রুত লিখে জানাবেন উত্তর কি হতে পারে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঊনবিংশ শতাব্দীর ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। উত্তর কি হতে পারে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঊনবিংশ শতাব্দীর ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। ইংরেজি কি হতে পারে এটা? দ্রুত একটু লিখে জানাবেন কমেন্ট বক্সে উত্তর কি হতে পারে। আচ্ছা খেয়াল করেন, দেখেন এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনের ভিতরে দেখেন প্রত্যক্ষ কোনো ভার্ব নাই, ডিরেক্টলি আমি কোনো ভার্ব পাচ্ছি না, তাহলে টু বি ভার্বকে এখানে মেইন ভার্ব হিসেবে ধরতে হবে। টু বি ভার্বকে একটা মেইন ভার্ব হিসেবে এখানে ধরতে হবে। তাহলে এখানে কার সম্পর্কে আলোচনা করা হয়েছে? এখানে আলোচনা করা হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কে। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে সাবজেক্ট, এবং এর ভার্ব হিসেবে টু বি ভার্বকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হিসেবে ধরবো। টু বি ভার্বকে ভার্ব হিসেবে ধরবো, ভালো কথা, টু বি ভার্বকে ভার্ব হিসেবে ধরতে হবে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন ঊনবিংশ শতাব্দীর ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা আমাদের অবজেক্ট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে ঊনবিংশ শতাব্দীর ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম ছিলেন। সো কবিদের প্রধানতম ছিলেন বলা যেতে পারে। তাহলে আমরা এখানে লিখি, আমরা উত্তরটাকে লেখার চেষ্টা করি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে ইজ অথবা ওয়াজ যেটাই ব্যবহার করব সমস্যা নাই, ভার্ব একটা ব্যবহার করা যেতেই পারে। তাহলে যেহেতু এখানে ভার্ব নাই,
তাহলে টু বি ভার্বকে এখানে ভার্ব হিসেবে ধরতে হবে, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ। এবার খেয়াল করেন রোমান্টিক কবিদের প্রধানতম, দেখেন এখানে কিন্তু একটা, এখান থেকে কিন্তু একটা কি হয়েছে বলেন দেখি, রয়ের কাজ আছে এখানে, কবিদের প্রধানতম একটা রয়ের কাজ আছে, রয়ের কাজ আছে। সুতরাং নজরুলের কবিতা যেভাবে আমরা করতাম, নজরুলের কবিতা, তাহলে আমাদেরকে বলতে হবে দা কবিতা অফ নজরুল, এভাবে লিখতাম দা কবিতা অফ নজরুল, দা পোয়েম অফ নজরুল। তাহলে রোমান্টিক কবিদের প্রধানতম বলতে হবে দা প্রধানতম অফ ইংরেজ 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 রোমান্টিক কবি, দা প্রধানতম অফ ইংরেজ রোমান্টিক কবি, এটা আমাদেরকে বলতে হবে। এবার আসেন, এবার আরেকটা বিষয় খেয়াল করেন, সুপারলেটিভের স্ট্রাকচার হচ্ছে দুটি, সুপারলেটিভের স্ট্রাকচার হচ্ছে দুটি, একটা হচ্ছে দি প্লাস সুপারলেটিভ প্লাস নাউন প্লাস অফ অথবা ইন, এটা হচ্ছে সুপারলেটিভ একটা স্ট্রাকচার। সুপারলেটিভের স্ট্রাকচার হচ্ছে দুটি, একটা হচ্ছে দি প্লাস সুপারলেটিভ প্লাস নাউন প্লাস অফ অথবা ইন, এটা সুপারলেটিভ একটা স্ট্রাকচার। যেমন আমি যদি বলি দ্য মেঘনা is the biggest river in Bangladesh. তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে, মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী, the Meghna is the biggest river in Bangladesh. এখন যদি বলা হয় সুপারলেটিভ স্ট্রাকচার হচ্ছে দুটি, আরেকটা স্ট্রাকচার হচ্ছে one of the plus superlative plus নাউনটা হবে নাউন প্লুরাল প্লাস অফ অথবা ইন, এটাও সুপারলেটিভ একটা স্ট্রাকচার। যেমন যদি বলা হয় the Meghna is one of the biggest rivers, এবার রিভার হবে না, রিভার্স হবে, কারণ ওয়ান অফ দা ব্যবহার করলে নাউনটা হবে প্লুরাল। সো বলতে হবে the Meghna is one of the biggest rivers in Bangladesh. তাহলে খেয়াল করেন সুপারলেটিভের দুটি স্ট্রাকচার, একটা হচ্ছে দি প্লাস সুপারলেটিভ, একটা হচ্ছে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। তাহলে আপনি যদি দি প্লাস সুপারলেটিভ করেন মিনিং আসবে বৃহত্তম, আর যদি করেন ওয়ান অফ দা দিয়ে করেন তাহলে মিনিং আসবে অন্যতম। যদি বলেন বৃহত্তম, ক্ষুদ্রতম, শ্রেষ্ঠতম, তাহলে বলতে হবে দা বিগেস্ট, দা হাইয়েস্ট, এভাবে করে বলতে হবে। আর যদি বলেন অন্যতম তাহলে বলতে হবে ওয়ান অফ দা দিয়ে করতে হবে। তাহলে সুতরাং আমাদের এই কোশ্চেনে চলে আসেন, দেখেন আমাদের কোশ্চেনে বলছে প্রধানতম, এখানে কিন্তু বলে নাই অন্যতম বললে আপনারা এখানে ওয়ান অফ দা ইউজ করতে পারতেন। যেহেতু এখানে বলছে প্রধানতম, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে দি প্লাস সুপারলেটিভ, সো বলতে হবে দা গ্রেটেস্ট অফ ইংরেজ রোমান্টিক কবিদের, দ্য গ্রেটেস্ট অফ ইংলিশ, এরপরে রোমান্টিক কবিদের দ্য ইংলিশ রোমান্টিক পোয়েটস, দ্য গ্রেটেস্ট অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস। আবার দেখেন এখানে রয়ের কাজ আছে, সো রয়ের কাজ মানে সেখানে অফ চলে আসবে, অফ এখানে ড্যাশ 19th century, অফ ড্যাশ 19th century, ঊনবিংশ শতাব্দীর। এখন প্রশ্ন হচ্ছে এখানে 19 শব্দের আগে কোন আর্টিকেল বসবে কিনা, 19 শব্দের আগে কোন আর্টিকেল বসবে কিনা, এটা একটা প্রশ্ন হয়ে যেতে পারে, প্রশ্ন হতে পারে 19 শব্দের পরে কোন আর্টিকেল বসবে কিনা, এটা একটা প্রশ্ন হতে পারে অবশ্যই। এখন খেয়াল করেন যারা কার্ডিনাল নাম্বার যারা রয়েছেন, কার্ডিনাল নাম্বার হচ্ছে কারা কারা, কার্ডিনাল নাম্বার হচ্ছে 1, কার্ডিনাল নাম্বার হচ্ছে 2, কার্ডিনাল নাম্বার হচ্ছে 3, এরা হচ্ছে কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বারের আগে কখনোই আর্টিকেল বসে না, তবে যারা অর্ডিনাল নাম্বার রয়েছেন কারা কারা, যেমন হচ্ছে আপনার ফার্স্ট, এরপর হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড, এরা হচ্ছে অর্ডিনাল নাম্বার, এদের আগে অবশ্যই দি বসাইতে হবে। তাহলে কার্ডিনাল নাম্বারের আগে কখনোই আর্টিকেল বসে না, তবে অর্ডিনাল নাম্বারের আগে অবশ্যই দি বসাইতে হবে, অর্ডিনাল নাম্বারের আগে।
সুতরাং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্স, সেভেন্থ, 18th, 19th অর্ডিনাল নাম্বার এখানে দি বসাইতে হবে অফ দ্য 19th সেঞ্চুরি। আবার এখানে প্রশ্ন আছে, এখানে একটা শব্দ চলে আসছে সেঞ্চুরি, এখানে একটা শব্দ চলে আসছে সেঞ্চুরি। তাহলে এখন আমাদেরকে একটু খেয়াল করতে হবে, যেহেতু একটা শব্দ চলে আসছে এখানে সেঞ্চুরি, তাহলে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে হচ্ছে দেশের নাম, দেশের নাম, বিশ্বের নাম, দেশের নাম, বিশ্বের নাম, বড় শহরের নাম, বড় শহরের নাম, দেশের নাম, বিশ্বের নাম, বড় শহরের নাম, তারপরে হচ্ছে শতাব্দী, শতাব্দী, দশক, বছর, মাস, ঋতুর নাম, মাস, ঋতুর নাম, এরপরে বিষয়ের নাম, বিষয়ের নাম, দেশের নাম, বিশ্বের নাম, বড় শহরের নাম, শতাব্দী, দশক, বছর, মাস, ঋতুর নাম, বিষয়ের নাম, এদের আগে, এদের আগে, এদের আগে ইন বসে, এদের আগে ইন বসে, এটা একটু মাথায় রাখতে হবে। দেশের নাম, বিশ্বের নাম, বড় শহরের নাম, শতাব্দী, দশক, বছর, মাস, ঋতুর নাম, বিষয়ের নাম, এদের আগে ইন বসে, এদের আগে ইন বসে। তাহলে এদের আগে ইন বসে দেশের নাম, বিশ্বের নাম, বড় শহরের নাম, শতাব্দী, দশক, বছর, মাস, ঋতুর নাম, বিষয়ের নাম, এদের আগে ইন বসে। সুতরাং আমাদের এই যে কোশ্চেনটা ছিল, আমাদের এই যে কোশ্চেনটা এখানে ছিল সেঞ্চুরি, এটা তো একটা শতাব্দী, শতাব্দী বোঝাচ্ছে, তাহলে শতাব্দীর আগে ইন বসে, ইন বসে, তাহলে সুতরাং এখানে অফটা বসানো যাবে না, এই অফের পরিবর্তে এখানে ইন বসাইতে হবে, অফের পরিবর্তে এখানে ইন বসাইতে হবে। তাহলে উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was the greatest of English romantic poets in 19th century, in 19th century, ঊনবিংশ শতাব্দীর ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। সো লাস্টের দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে আসবে, লাস্টের দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে আসবে। বলেন, কেউ কিছু বলতে চাচ্ছেন? অফ এবং ইন দুইটাই তো প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশন কে পাশাপাশি বসবে। না না না, আমি তো অফটাকে কেটে দিয়েছি, অফটাকে তো এখানে কেটে দিয়েছি। জি স্যার, বুঝতে পেরেছি। পোয়েটস ইন 19th century। হ্যাঁ হ্যাঁ, poets in the 19th century, in the 19th century বলতে হবে, কারণ 19th এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, 19th এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বারের আগে দিবস। বুঝতে পেরেছেন কথাগুলো? লেখেন নেক্সট কোশ্চেন, লেখেন নেক্সট কোশ্চেন লিখবেন। কোশ্চেন নাম্বার সম্ভবত কোশ্চেন নাম্বার কত বলেন তো একটু আমাকে, এবার কত নাম্বার এক্সাম্পল বলেন তো দেখি, কত? 12 নাম্বারটা লেখেন, 12 নাম্বার লেখেন। আচ্ছা, এই 12 নাম্বার লেখার আগে আমি যদি বলতাম রাজশাহী, যদি বলতাম শিক্ষার্থী, যদি বলতাম শুধু শিক্ষার্থী, 12 নাম্বার লেখার আগে আমি একটা কোশ্চেন লিখতেছি, যদি বলতাম শুধু শিক্ষার্থী, শিক্ষার্থী, তাহলে উত্তর হইতো কি স্টুডেন্টস, উত্তর হইতো কিন্তু স্টুডেন্টস। যদি বলতাম রাজশাহীর শিক্ষার্থী, যদি বলতাম রাজশাহীর শিক্ষার্থী, রাজশাহীর শিক্ষার্থী যদি বলি, তাহলে উত্তর হবে কি দা শিক্ষার্থী, মানে দ্য স্টুডেন্টস অফ রাজশাহী, দ্য স্টুডেন্টস অফ রাজশাহী, উত্তর হইতো দ্য স্টুডেন্টস অফ রাজশাহী। এবার যদি বলে বাংলাদেশের রাজশাহীর, যদি বলা হয় বাংলাদেশের রাজশাহীর শিক্ষার্থী, যদি এভাবে বলে বাংলাদেশের রাজশাহী শিক্ষার্থী, তাহলে দুইবার দেখেন রয়ের কাজ আছে, সো বলতে হবে লাস্টে দেখতে করতে হবে, বলতে হবে দ্য স্টুডেন্টস অফ রাজশাহী, দ্য স্টুডেন্টস অফ রাজশাহী অফ ঢাকা, দ্য স্টুডেন্টস অফ রাজশাহী অফ ঢাকা, বাংলাদেশের, সরি ঢাকা না, অফ বাংলাদেশ, বাংলাদেশে দ্য স্টুডেন্টস অফ রাজশাহী অফ ঢাকা, অফ বাংলাদেশ, দ্য স্টুডেন্টস অফ রাজশাহী অফ বাংলাদেশ, বাংলাদেশ। এই ব্যাপারটাই কিন্তু আগের কোশ্চেন হয়েছে। ঊনবিংশ শতাব্দীর ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম, দুইবার রয়ের কাজ হয়েছে, দুইবার রয়ের কাজ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার কমন নাউনের পূর্বে দি হলে সেটা প্লুরাল হয় না স্যার, এরকম একটা শুনছিলাম নিয়ম, এটা কি? না 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 না, এমন না, এমন ব্যাপারটা না।
তো রাজশাহী শিক্ষার্থীরা, এরকম তো আপনার স্টুডেন্টস বলতেই হবে সেখানে, যেটা শুনেছেন সেটা বললে ভুল শুনেছেন। কমন নাউনের পূর্বে অবশ্যই দি বসানো যায় এবং নাউনটাকে প্লুরালও করা যায়, সমস্যা নেই। কমন নাউন কখনো একা বসে না, প্লুরাল হয়েই বসে অথবা আর্টিকেল সহযোগে বসাইতে হয়। আইলে তোরা খালি কোপায়াম। মিউট করে দিবেন, মিউট করে দিবেন, বাসায় ঠিক 500 আছে স্যার, আচ্ছা। কথাবার্তা সব চলে আসবে। না না মাইরা। সেলিম, সেলিম ভাই আপনি একটু মিউট করে দিবেন। আচ্ছা, তাহলে চলে আসেন নেক্সট কোশ্চেন, চলে আসেন। নেক্সট কোশ্চেন লিখবেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, লিখবেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতাসমূহ, কবিতাসমূহ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতাসমূহ আমাদের দেশে, আমাদের দেশে সুপরিচিত, আমাদের দেশে সুপরিচিত। করেন তো দেখি দ্রুত, এটা দ্রুত করেন, কি হবে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতাসমূহ আমাদের দেশে সুপরিচিত, উত্তর কি হতে পারে? একটু দ্রুত আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এই কোশ্চেনের উত্তরটা আমাদের কি হতে পারে আমরা একটু দেখি। তাহলে এখানে ভার্ব নাই, প্রত্যক্ষ কোনো ভার্ব নাই, প্রত্যক্ষ কোনো ভার্ব এখানে নাই। তাহলে প্রত্যক্ষ যেহেতু ভার্ব নাই, তাহলে টু বি ভার্বকে, টু বি ভার্বকে এখানে ভার্ব হিসেবে ধরতে হবে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ, এটা আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে এক। ভার্ব হচ্ছে দুই, টু বি ভার্বকে এখানে ভার্ব হিসেবে ধরতে হবে। কবিতা সমূহ কি? উত্তর হচ্ছে সুপরিচিত, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে, তাহলে সুপরিচিত এটা হচ্ছে অবজেক্ট। কোথায় সুপরিচিত? আমাদের দেশে। কোথায়? আমাদের দেশে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো দিয়ে অ্যাডভার্ব আসে। কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো দিয়ে অ্যাডভার্ব আসে। কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব আসে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব আমাদের দেশে। তাহলে খেয়াল করেন, এটাকে আমরা যখন সলভ করতে যাই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, দেখেন এখানে কিন্তু একটা রয়ের কাজ আছে, নজরুলের কবিতা, তার মানে কবিতা অংশটুকু পরের অংশটুকু আগে আসবে আর প্রথম অংশটুকু পরে যাবে। সো বলতে হবে দা নেচার রিলেটেড, প্রকৃতি বিষয়ক, দা নেচার রিলেটেড, দা নেচার রিলেটেড, দা নেচার রিলেটেড কবিতা সমূহ মানে হচ্ছে পোয়েমস, দা নেচার রিলেটেড পোয়েমস, দা নেচার রিলেটেড পোয়েমস অফ আসবে, কারণ নজরুলের কবিতা ইংলিশ করলে কি হইতো? দা পোয়েমস অফ নজরুল, তার মানে অফ চলে আসবে। দা নেচার রিলেটেড পোয়েমস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য নেচার রিলেটেড পোয়েমস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ। তাহলে এখানে সাবজেক্ট বসে প্রেপোজিশনের আগে, তাহলে প্রেপোজিশন আগে, সাবজেক্ট হচ্ছে পোয়েমস, সুতরাং ভার্ব হবে এখানে আর, ভার্ব চলে আসবে এখানে আর। সাবজেক্ট এগ্রিমেন্টের একটা রুলস, এটা একটি বাক্যে রিয়েল সাবজেক্ট থাকবে প্রেপোজিশনের আগে, রিয়েল সাবজেক্ট থাকবে প্রেপোজিশনের আগে। তাহলে প্রেপোজিশনের আগে রিয়েল সাবজেক্ট হচ্ছে এখানে পোয়েমস, তাহলে পোয়েমস অনুযায়ী ভার্ব হবে এখানে আর।
এখানে সুপরিচিতের ইংলিশ হচ্ছে ওয়েল নোন, সুপরিচিতের ইংলিশ হচ্ছে ওয়েল নোন, অথবা বলা যায় ফ্যামিলিয়ার, অথবা বলা যায় ফ্যামিলিয়ার লেখা যায়। তাহলে আর ওয়েল নোন কোথায়? আমাদের দেশে। শব্দের মধ্যে দেখেন এ আছে, দেশে এ আছে, তাহলে এ থাকলে সেখানে একটা প্রিপোজিশন চলে আসবে ইন, ইন চলে আসবে আমাদের দেশে, সো ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। তাহলে উত্তর দাঁড়াচ্ছে দ্য নেচার রিলেটেড পোয়েমস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ আর ওয়েল নোন সুপরিচিত কোথায়? ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আমাদের দেশে সুপরিচিত, আমাদের দেশে সুপরিচিত। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? একটু বলেন তো দেখি, একটু সবাই একটু কমেন্ট বক্সে জানান ক্লিয়ার কিনা ব্যাপারটা, ক্লিয়ার কিনা একটু ব্যাপারটা একটু জানান কমেন্ট বক্সে, একটু দ্রুত জানান ক্লিয়ার কিনা, কমেন্ট বক্সে একটু দ্রুত জানাবেন ক্লিয়ার কিনা। স্যার ওয়েল নোন টু হবে না? না না, ওয়েল নোন টু ইন কেমনে হবে? ওয়েল নোন টু ইন একসাথে তো লেখা যাবে না, ওয়েল নোন ইন আওয়ার কান্ট্রি বলতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, শুধু তাহলে স্যার শুধু নোন টু হয় তো স্যার, নন নোন টু টু হলে কোনো মানুষ যদি থাকে, মানুষ যদি থাকে তাহলে টু বসাতে পারবেন, মানুষ থাকলে হি ইজ ওয়েল নোন টু মি, টু মি, মানুষ থাকলে টু বসাতে পারবেন। বুঝতে পারছেন? ব্যক্তি থাকতে হবে। কোথায় সুপরিচিত? আমাদের দেশে, সো ওয়েল নোন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এবার দ্রুত আরেকটা নোট লিখে ফেলেন, এবার লিখবেন হচ্ছে নোট 4, লিখবেন নোট 4, নোট 4 লিখবেন, দ্রুত দ্রুত আকারে লেখেন, নোট 4 লেখেন, নোট 4 লিখবেন, নোট 4-এ লিখবেন, নোট 4-এ লিখবেন, লিখবেন বাংলা অসমাপিকা, বাংলা অসমাপিকা, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে, বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে যদি ইয়া অথবা এ থাকে, ইয়া অথবা এ থাকে, অসমাপিকা ক্রিয়ার শেষে যদি ইয়া অথবা এ থাকে, ইয়া অথবা এ মানে কি? যেমন আমরা বলতে পারি কোরিয়া, এরপর লেখা যায় করে, কোরিয়া করি, এরপর লেখা যায় ধরিয়া, ধরিয়া লেখা যায় ধরে, লেখা যায় ধরে, এভাবে করে। অসমাপিকা ক্রিয়ার শেষে যদি ইয়া থাকে অথবা এ থাকে, ইয়া থাকে অথবা এ থাকে, তাহলে ইংরেজি করার সময় লেখেন, তাহলে ইংরেজি করার সময়, ইংরেজি করার সময়, ইংরেজি করার সময় উত্তর হবে, উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল, উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। তুলে ফেলেন। তাহলে কি লিখলাম? বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে যদি ইয়া থাকে, ইয়া থাকে অথবা যদি এ থাকে, এ থাকে, তাহলে ইংরেজি করার সময় উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল, উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে, উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। অসমাপিকা ক্রিয়ার শেষে যদি ইয়া থাকে অথবা যদি এ থাকে, ইংরেজি করার সময় উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে, উত্তর প্রেজেন্ট পার্টিসিপল হবে। আশা করি সবার লেখা হয়েছে। এবার আমরা একটা কোশ্চেন খেয়াল করি। কোশ্চেন নাম্বার লিখবেন হচ্ছে এবার 13 নাম্বার কোশ্চেন লিখবেন, 13 নাম্বার নাকি একটু বলেন তো আমাকে, এবার কি 13 না 14 একটু বলেন। 13ই। 13 নাম্বারটা লেখেন, লেখেন স্থানটি, স্থানটি পরিদর্শন করিয়া, স্থানটি পরিদর্শন করিয়া আমরা, স্থানটি পরিদর্শন করিয়া আমরা, স্থানটি পরিদর্শন করিয়া আমরা মর্মাহত হলাম, স্থানটি পরিদর্শন করিয়া আমরা মর্মাহত হলাম। এই লাইনটাকে আমরা ইংরেজি করতে যাচ্ছি, এই লাইনটাকে আমরা এখন ইংরেজি করতে চাচ্ছি। স্থানটি পরিদর্শন করিয়া আমরা মর্মাহত হলাম। দেখেন অসমাপিকা ক্রিয়ার শেষে ইয়া আছে, করিয়া, অথবা স্থানটি পরিদর্শন করে এ আছে, করিয়া করে এ, ইয়া অথবা এ থাকলে ইংরেজি করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইনজি যুক্ত অবস্থায় থাকবে। তাহলে পরিদর্শন করা ইংলিশ হচ্ছে ভিজিট, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হলে এটা হয়ে যাবে ভিজিটিং, এটা হয়ে যাবে ভিজিটিং দ্য প্লেস, জায়গাটা পরিদর্শন করে, কমা দিলাম, ভিজিটিং দ্য প্লেস, জায়গাটা পরিদর্শন করে
আমরা হচ্ছে এখানে সাবজেক্ট, হলাম হচ্ছে এখানে ভার্ব, কি হলাম, মর্মাহত হলাম, এটা বাকি অংশ। 3 নাম্বার। তাহলে উই, আমরা মানে হচ্ছে উই, হলাম পাস্ট টেন্স হয়ে গেছে, তাহলে বিকামের পাস্ট টেন্স হয়ে যাবে বিকেম, বিকামের পাস্ট টেন্স হয়ে যাবে বিকেম। সো ভিজিটিং দ্য প্লেস, উই বিকেম, আমরা হয়েছিলাম, আমরা হলাম মর্মাহত, মর্মাহত ইংলিশ হবে আপসেট, মর্মাহতের ইংলিশ হচ্ছে আপসেট। এবং একই সাথে এটা এখানে অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। কারণ প্রিলিমিনারি ক্লাসে আমরা পড়েছিলাম বিভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে, বিভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, বিভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, এবং কমপ্লিমেন্ট সাধারণত অ্যাডজেক্টিভ হবে, কমপ্লিমেন্ট সাধারণত অ্যাডজেক্টিভ হবে, কমপ্লিমেন্ট সাধারণত অ্যাডজেক্টিভ হবে। আপসেট হচ্ছে এখানে একটি কমপ্লিমেন্ট, এবং পাশাপাশি পার্ট অফ স্পিচের দিক থেকে এটা একটি অ্যাডজেক্টিভ, পাশাপাশি পার্ট অফ স্পিচের দিক থেকে এটা একটি অ্যাডজেক্টিভ হবে। লেখেন নেক্সট কোশ্চেন, লেখেন 14 নাম্বার, লেখেন এবার 14 নাম্বারে লিখবেন বাড়ি গিয়ে, লিখবেন বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম, বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম, বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। এটার ইংরেজি কি হতে পারে? বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম, বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। তাহলে অসমাপিকা ক্রিয়ার শেষে যদি ইয়া থাকে অথবা এ থাকে, দেখেন বাড়ি গিয়ে এ আছে, তাহলে ইংরেজি করার সময় উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে যাওয়া ইংলিশ হচ্ছে গো, তাহলে বলতে হবে গোয়িং, গোয়িং হবে। এখন প্রশ্ন হচ্ছে গোয়িং টু হোম যদি বলি প্রবলেম কোথায়, যদি বলি গোয়িং টু হোম তাহলে প্রবলেম কোথায় আমাদের সেটা একটু বলতে হবে। হোমের আগে এখানে টু বসাইছি, গোয়িং টু হোম, বলেন এটা কি ঠিক আছে? একটু বলেন তো আমাকে দ্রুত, চ্যাট বক্সে একটু লিখে জানান গোয়িং টু হোম এটা কি ঠিক আছে কিনা, একটু চ্যাট বক্সে জানাবেন। গোয়িং টু হোম এটা কি ঠিক আছে কিনা একটু চ্যাট বক্সে জানাবেন দ্রুত। চ্যাট বক্সে একটু দ্রুত জানাবেন গোয়িং টু হোম এটা ঠিক আছে কিনা। এখানে একজন বলেছেন টু হবে না, টু হবে না, কেন টু হবে না? কারণ কিছু কিছু অ্যাডভার্ব আছে যাদের আগে টু বসে না, তারা কারা কারা? তারা হচ্ছে হোম অ্যাব্রোড, হেয়ার দেয়ার, নিয়ার ফার, আপ ডাউন, হোম অ্যাব্রোড, হেয়ার দেয়ার, নিয়ার ফার, আপ ডাউন। লিখবেন এই শব্দগুলো বাক্যে অ্যাডভার্ব, এই শব্দগুলো বাক্যে অ্যাডভার্ব, এদের আগে এই শব্দগুলো বাক্যে অ্যাডভার্ব, এদের আগে টু বসে না, লিখে ফেলবেন। এই শব্দগুলো বাক্যে অ্যাডভার্ব, এদের আগে টু বসে না, কারণ টু বসালে এরা অ্যাডভার্ব না, এরা নাউন হয়ে যাবে। টু বসালে এরা কিন্তু নাউন হয়ে যাবে, সেজন্য অ্যাডভার্ব রাখার জন্য এদের আগে টু বসানো যাবে না, হোম অ্যাব্রোড, হেয়ার দেয়ার, নিয়ার ফার, আপ ডাউন, এদের আগে টু বসানো যাবে না। যেমন আমি যদি বলা হয় অ্যালেক্স কামস টু হোম, যদি বলা হয় অ্যালেক্স কামস টু হোম, অ্যালেক্স বাড়িতে আসে, কোথায় আসে? বাড়িতে, তাহলে এটা অ্যাডভার্ব, হোম এখানে অ্যাডভার্ব, টু যুক্ত করলে এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা কিন্তু নাউন হয়ে যায়, সেজন্য এখানে টু ব্যবহার করা যাবে না। অ্যালেক্স কামস টু হোম এটা বলা যাবে না, বলতে হবে অ্যালেক্স কামস হোম, বলতে হবে, টু হোম লেখা যাবে না, লিখতে হবে অ্যালেক্স কামস হোম, অ্যালেক্স বাড়িতে আসে, অ্যালেক্স কাম হোম বলতে হবে, অ্যালেক্স কামস হোম বলতে হবে। একই রকম ভাবে আমরা যদি খেয়াল করি, যদি বলা হয় যে গো টু দেয়ার, সেখানে যাও, তাহলে গো টু দেয়ার, সেখানে যাও, তাহলে দেয়ার একটি অ্যাডভার্ব, এদের আগে টু বসে না, তাহলে গো টু দেয়ার আমরা কখনোই বলবো না, আমরা বলবো হচ্ছে গো দেয়ার, টু বসানো যাবে না, কারণ টু বসালে নাউন হয়ে যাবে, সেজন্য অ্যাডভার্ব রাখার জন্য এখানে টু বসানো যাবে না, বলতে হবে গো দেয়ার বলতে হবে। একই রকম ভাবে আমরা যদি খেয়াল করি, আমি যদি বলি কাম টু হেয়ার, এটা লেখা যাবে না, কারণ টু যুক্ত করলে নাউন হয়ে যাবে, এটা তো অ্যাডভার্ব, টু রাখা যাবে না, সো বলতে হবে কাম
কাম হিয়ার বলতে হবে, কাম হেয়ার বলতে হবে, কাম টু হেয়ার বলা যাবে না, কাম হেয়ার বলতে হবে। একই রকম ভাবে কখনোই বলা যাবে না কাম ডাউন, কাম টু ডাউন বলা যাবে না, কাম টু ডাউন বলা যাবে না, কাম টু ডাউন বলা যাবে না, বলতে হবে কি বলেন তো, কাম ডাউন বলতে হবে, কাম ডাউন বলতে হবে, কাম টু ডাউন হবে না, বলতে হবে কাম ডাউন, কারণ এরা অ্যাডভার্ব, এদের আগে টু বসে না, এদের আগে টু বসে না। সুতরাং এখানে গোয়িং টু হোম এটা বললে আমাদের ভুল হবে, তখন সরি বলতে হবে। সো গোয়িং টু হোম হবে না, গোয়িং হোম বলতে হবে। সো এখানে লিখলাম গোয়িং হোম। তাহলে আমি দেখলাম, আমি হচ্ছে এখানে সাবজেক্ট, দেখলাম হচ্ছে এখানে ভার্ব, কাকে দেখলাম তাকে দেখলাম, এটা হচ্ছে অবজেক্ট, এবং অসুস্থ এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের 4। তাহলে আমি দেখলাম, তাহলে আই স, তাকে দেখলাম তাকে, আই স হিম, তাকে দেখলাম, কি দেখলাম, অসুস্থ, ইল দেখলাম, অসুস্থ দেখলাম, তাই আই স হিম ইল। এখানে ইলটা কোনো অবজেক্ট না, এই ইলটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, ইলটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, এবং অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে হিম ইল, অবজেক্ট সম্পর্কে তথ্য দিলে এই কমপ্লিমেন্টের নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটার নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট, বা এটাকে বলতে হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্ট সম্পর্কে তথ্য দিলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং অবজেক্ট সম্পর্কে তথ্য দিলে হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে হিম সম্পর্কে তথ্য দিচ্ছে, অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, সো এটা একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার কিনা বলেন তো দেখি, ক্লিয়ার হতে পেরেছেন কিনা একটু দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ক্লিয়ার হতে পেরেছেন কিনা। ক্লিয়ার হতে পেরেছেন কিনা একটু দ্রুত জানাবেন। আচ্ছা, তাহলে আমাদের আজকের আমরা ক্লাস করলাম, আমাদের ট্রান্সলেশন আমরা শেষ করলাম, ট্রান্সলেশন 4, আমাদের আজকের ক্লাস হলো ট্রান্সলেশন 4 শেষ হলো, ট্রান্সলেশন 4 শেষ হলো। আগামীকালকে আমরা ক্লাস করব হচ্ছে ট্রান্সলেশন 5 এর ক্লাস করবো আগামীকালকে, ট্রান্সলেশন 5 এর ক্লাস করবা আগামীকালকে। আপনারা যে কাজগুলো করবেন, আমাদের নোট 1 থেকে শুরু করে নোট 5 পর্যন্ত, নোট 5 পর্যন্ত একটু করতে হবে। যে এই কোশ্চেন গুলো, এগুলো হচ্ছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, এগুলো ক্লাস আমাদের এখনো হয় নাই, ক্লাস হবে এগুলোর। আমরা এখন করতেছি বাংলা টু ইংলিশ। আনঅ্যাভয়েডেবল, অ্যাভয়েডেবল কে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে যে অ্যাক্সিডেন্টটাকে পরিহার করা যায়, যে অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করা যায়। আর আনঅ্যাভয়েডেবল মানে হচ্ছে যে যেটাকে পরিহার করা যায় না, ঠিক আছে। অ্যানাদার অ্যাভয়েডেবল অ্যাক্সিডেন্ট, অন্য আরেকটি অ্যাক্সিডেন্ট যেটাকে আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারতাম, যে অ্যাক্সিডেন্টকে চাইলেই আমরা সিস্টেমেটিক ভাবে ওটাকে কন্ট্রোল করতে পারতাম, সে হচ্ছে অ্যাভয়েডেবল অ্যাক্সিডেন্ট। অন্য আরেকটি স্যার, অ্যাক্সিডেন্টকে বলেন। স্যার প্রথমে আছে স্যার ইন ইয়েট, এটার মানেটা কেমন হতে পারে স্যার? এটা আমি বুঝতেছি না, আগে কখনো পাইনি এরকম। তবুও এরকম অর্থে আসবে, তবুও আরেকটি পরিহারযোগ্য দুর্ঘটনা, এরকম অর্থে ব্যবহার করতে হবে, ফ্রেজ হিসাবে ব্যবহার করতে হবে, শুরুতে ভাবানুবাদ করতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আগামীকালকে আপনাদের সাথে আরেকবার আমাদের দেখা হবে ট্রান্সলেশন নাম্বার 5 নাম্বার ক্লাস নিয়ে। ধন্যবাদ সবাইকে।